আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক। হ্যাঁ, আপনারা আবার মাইন্ড করেন না, এর মধ্যে আবার অন্য কিছু খুঁজেন না। কেন আমি চাই আওয়ামী লীগের শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তাকে যে আসতে হতে পারে সেটি আমি ব্যাখ্যা করছি। তবে তার আগ দিয়ে একটু আপডেটটা আপনাদের জানাই। সেটা হলো, শেখ হাসিনা নাকি দেশে ফিরবেন, এর রহস্য কি, তাৎপর্য কি, আসলে কি নতুন কিছু ঘটতে যাচ্ছে, কেনই বা কথা বলছেন? বাংলাদেশ একটা নতুন বিশ্ব রেকর্ড করেছে। এই বিশ্ব রেকর্ডটা হচ্ছে আমাদের যে দুজন ছাত্র প্রতিনিধি এই সরকারের উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আপনাদেরকে খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাবো। তবে এর আগে আমি বলি, যদি আমার এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে সকল ভাইরা শুনছেন, যারা গত 15 বছর যাবৎ অন্যায়, দুর্নীতি, লুটপাট, হত্যা, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পেছনে অনেক ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, অনেকে সেগুলোতে হাতও মিলিয়েছিলেন, প্রত্যেকে ভাই এই মুহূর্তে যেমনে পারেন বাংলাদেশে ভাইগা যান। কারণ এই প্রধান সমন্বয়ক নাহিদ যে ঘোষণা দিছে, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনও বিচারের হিসাব কিন্তু চলে আসতেছে। যার রাজনীতির কারণে, যার রাজনৈতিক দিক নির্দেশনা ভুল হওয়ার কারণে, ভুল পথে রাজনীতি করার কারণে মানি লন্ডারিং মামলায় আজকে আমেরিকার আদালতে আসামি হলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজকে রিপোর্টটি বের করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড হিসাবে তোমাকে গ্রেফতার করে ওই দেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করার জন্য যুক্তরাষ্ট্র সবাইকে ইনফর্ম করেছে। সো ডোন্ট টেক দ্য রিস্ক। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটা নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতিটা রয়েছে, সেই রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, যদিও বাংলাদেশে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, কিন্তু দর্শক, বিদেশি শক্তিগুলো কিন্তু এখনো তৎপর হয়ে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে। দর্শক, আমি কোন শক্তির কথা বলছি সেটি কিন্তু আপনারা ইতিমধ্যেই আমার কথার মাধ্যমেই বুঝে গিয়েছেন। তো প্রিয় দর্শক, তারা যদি চায় এবং তাদের এই চাওয়ার প্রতিফলন কি কোনোভাবেই ঘটানো সম্ভব? এমনকি দর্শক, অনেকেই কিন্তু প্রধানমন্ত্রীর শাস্তি দাবি করছে এবং প্রধানমন্ত্রীকে কিন্তু কোনোভাবেই ভারত রাখতে চাইছে না। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলোর প্রেক্ষিতে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কতটুকু প্রভাব পড়তে পারে দর্শক, সেটি আপনারা এখন জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনাদের আমি ভিডিওর শুরুতে আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আপনাদেরকে খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাবো। তবে এর আগে আমি বলি, যদি আমার এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে সকল ভাইরা শুনছেন, যারা গত 15 বছর যাবৎ অন্যায়, দুর্নীতি, লুটপাট, হত্যা, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পেছনে অনেক ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, অনেকে সেগুলোতে হাতও মিলিয়েছিলেন, প্রত্যেকে ভাই এই মুহূর্তে যেমনে পারেন বাংলাদেশে ভাইগা যান। কারণ এই প্রধান সমন্বয়ক নাহিদ যে ঘোষণা দিছে, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনও বিচারের হিসাব কিন্তু চলে আসতেছে। সেই পিলখানা হত্যা থেকে 2024 পর্যন্ত যতগুলা হত্যা হয়েছে, আয়নাঘরে যাদেরকে রাখা হয়েছে, কারা রাখছে, কার নির্দেশে রাখছে, শাপলা চত্বর থেকে শুরু করে প্রত্যেকটা যেগুলোতে গণহত্যার গন্ধ ছিল, প্রত্যেকটা ঘটনার বিচার করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল মন্ত্রী, এমপি, যুবলীগ, ছাত্রলীগ নেতা, বিচি নেতা অনেকে আছে এলাকার ভিতরে, রাজনীতি নেতাদের কাজ হচ্ছে অপকর্মগুলো করা, প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। দুর্নীতি, লুটপাট প্রত্যেকটা সেক্টরে যেখানে যা হয়েছে সবগুলার হিসাব নেওয়া হবে। তবে আমি একটা কথা বলি, ভবিষ্যতে আইনটা চালু করা দরকার, এখন থেকে এটা শুরু হওয়া দরকার। যেই সকল রাজনৈতিক নেতারা এই রাষ্ট্রকে লুট করার টাকা বানাইছে, এদের যে সম্পত্তি আছে এগুলাকে সিজ কইরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিতে হবে। লাইক বেনজির বা আরও যারা আছে, মতিউর, টাকা পয়সা না ধরেন বাংলাদেশ থেকে সরাইতে পারছে, কিন্তু এদের যে জায়গা সম্পত্তি, মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি অথবা বিভিন্ন প্রজেক্ট, এগুলো কিন্তু দেশ থেকে আলগি দিয়ে নিতে পারে নাই। প্রত্যেকটা জিনিস এদের বউয়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে ব্যাকগ্রাউন্ড চেক করা, প্রত্যেকটা সম্পদ সিজ করা রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে। ইন ফিউচার যে রাজনৈতিক সরকার আসবে, পরের সরকার এসে প্রথম কাজই হচ্ছে অবৈধ সম্পদ কলাপস করা রাষ্ট্রকে বুঝাই দিতে হবে। পলক ব্রো, আপনার তো খবর আছে অলরেডি। কালকে আমি দেখলাম যে কালের কণ্ঠ তারা একটা নিউজ করছে আপনার পলকের নিয়ে, 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ কিন্তু পলকের বিরুদ্ধে চলে আসছে। এই তথ্য প্রযুক্তি খাতে কি পরিমাণ যে ধান্দাবাজি হয়েছে, আমি কালের কণ্ঠর এই নিউজ দেখা ভাবতেছিলাম যেগুলো কেমনে করছে। এর পাশাপাশি আরও কিছু মন্ত্রী, এমপির আপনার এই কি বলে যে তাজুল ইসলাম, তারপর এই আরও অনেকেরই সম্পদের হিসাবটা একের পর এক সামনে আসা শুরু হয়েছে। এখন নাহিদ যে বক্তব্য দিছে, সেই বক্তব্যগুলোতে তার বক্তব্যের অংশটা বা আমি বাকি যে কথাগুলো শুনছিলাম,
যারা হুকুমদাতা, যারা পালন করছে, যারা অর্ডার নিচ্ছে, এভরিওয়ান তারা প্রত্যেকেই এই ঘটনাগুলোর জন্য শাস্তি পেতে হবে। এবার প্রশ্ন আসছে যে সাংবাদিকের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে, মানে বাংলাদেশে আগামী দিনে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছিল। তো নাহিদের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ, সকল কিছুর বিচার করার পরে বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে নাকি পারবে না সেটার সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে কর্নেল অলি আওয়াজ তুলতেছে যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক, ছাত্রলীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করা হোক। অলরেডি যারা অন্যান্য পলিটিশিয়ান এরা নিজেরাও এগুলোর সাথে জড়িত থাকে কম বেশি, এদের কথা জরুরি না, বাট এই যে টিমটা মাঠে নামছে আর স্বাভাবিকভাবে এদের সহপাঠীরাই মারা গেছে, নাহিদ সহ বাকিরা ডিবি হাউন আঙ্কেলের নির্যাতনের শিকার হয়েছে, আর এখন ভাই সে নিজেই সরকার। ইভেন কমিটমেন্ট তাদের উপরে এই মুহূর্তে যেই ভরসা, এটা রাইট নাও সজীব ওয়াজেদ জয়ের উপর তো নাই, তারিক জিয়ার উপরে কিন্তু মানুষের নাই। এখন এই জায়গাটাকে বাস্তবায়িত করতে হলে তারা তাদের যে ক্ষমতা সেটা সর্বোচ্চ প্রয়োগ করবে। আপনি দেখেন ফুল টিম অ্যাকশনে নামছে। আমি জানি না যে আসলে সামনে কি ঘটতে যাচ্ছে, তবে এতটুকু বুঝতেছি যে একটা কঠিন খারাপ সময় আসতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার পর একটা লম্বা সময় আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল, আল্লাহ করে পাইছিল, কিন্তু এটার অপব্যবহার বিভিন্ন সেক্টরে এত পরিমাণ হয়ে গেছিল যে আওয়ামী লীগের মূল শক্তি ছিল তাদের কর্মী লেভেল তৃণমূল, সেই তৃণমূলের ধ্বংস করে দিছে টাকার কাছে বশ্যতা স্বীকার করে নেতারা। আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক। হ্যাঁ, আপনারা আবার মাইন্ড করেন না, এর মধ্যে আবার অন্য কিছু খুঁজেন না। কেন আমি চাই আওয়ামী লীগের শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তাকে যে আসতে হতে পারে সেটি আমি ব্যাখ্যা করছি। তবে তার আগ দিয়ে একটু আপডেটটা আপনাদের জানাই। সেটা হলো সজীব ওয়াজেদ জয় 24 ঘন্টার মধ্যে তার অবস্থান পরিবর্তন করে বলেছেন যে আমি বলেছিলাম আওয়ামী লীগের রাজনীতি আমরা আর করছি না, কিন্তু যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে, তারা ইয়াতিম হয়ে গিয়েছে, এখন আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি যে আপনারা একা নন, আমরা আছি সাথে। এবং তিনি বলেছেন যে তার সাথে আছে। মাঠ পর্যায়ে যেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং নেতাকর্মী এবং বিশ্লেষক কিংবা তাদের শুভানুধ্যায়ীদের মধ্যে যেই পরিমাণ প্রতিক্রিয়ার শিকার হয়েছেন সজীব ওয়াজেদ জয়, তাকে যেহেতু আগামী দিনে আওয়ামী লীগের কাণ্ডার হিসেবে প্রতিষ্ঠা করার এমন কোনো হেন চেষ্টা ছিল না, শেখ হাসিনা করেন নাই, কিন্তু মাঠ পর্যায় থেকে তার অ্যাকসেপ্টেন্স অর্থাৎ কোনো গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। তার নিজস্ব বলয় তৈরি করতে পেরেছিলেন কিছু এমন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে শেখ হাসিনার যে আওয়ামী লীগ বর্তমানে ছিল তার চারপাশে আরাফাতকে বলুন, পলককে বলুন কিংবা হাসান মাহমুদকে বলুন, এরা আর কেউ শেখ মুজিবের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগের যারা ছিল ত্যাগী নেতাকর্মী তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এর মধ্যে তো গত হয়েছেন, কিংবা অন্যান্য এই মতাদর্শের মানুষগুলো পাদ প্রদীপের অন্ধকারে চলে গিয়ে সজীব ওয়াজেদ জয়ের আওয়ামী লীগের যারা সমর্থক, তার এই কর্মকাণ্ড, অর্থনৈতিক দুর্নীতি এগুলাকে যারা সমর্থন করেন, তারাই হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের মূল আলো। সেই আলো কোথায় নিয়ে গেল শেখ হাসিনার আওয়ামী লীগকে? সবাই মিলে যে গর্তে পড়ে গেলেন, নর্দমার কিটে পড়ে গেলেন। এখন সেই অবস্থা থেকে মাঠ পর্যায়ে সজীব ওয়াজেদ জয়ের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা যতটুকু ছিল তার এই বক্তব্যের পর সেটাও তলানিতে পৌঁছে গেল। সেটা বুঝে সে দেখলো যে না, এভাবে তো চলতে দেওয়া যায় না, বাংলাদেশে তো তাদের হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না, হতে পারে। সেই কারণেই তিনি বলছেন, এবং এমনকি এটাও বলছেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বর্তন, এখন তারা এটাও চান যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বর্তন চান তারা, এবং তিনি বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না বাংলাদেশে। অর্থাৎ আমি যদি একটু নিউট্রাল দৃষ্টিতে দেখি, তিনি এই বর্তমান সরকারকে সহযোগিতা করতে চেয়েছেন। যদিও দুদিন আগে তিনি বলেছেন বাংলাদেশ ইজ গন, ইজ নেক্সট পাকিস্তান, নেক্সট সিরিয়া, যারা আন্দোলন করছে এরা জঙ্গি, এরা মিলিটেন্ট, সেই সবগুলো তো সব রেকর্ডেড। কিন্তু আপাতত তিনি সম্ভবত সময়ের সাথে চলতে চেষ্টা করছেন, ঠিক যেভাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবং জেনোসাইড সিম্পাথাইজার অর্থাৎ এই গণহত্যাকে সমর্থন করে যারা বিবৃতি দিয়েছে, শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার করেছে, সাংবাদিকরা, সম্মিলিত সংস্কৃতি জোটের নেতাকর্মীরা, সাংস্কৃতিক কর্মীরা, তারাও যেমন ভোল পাল্টে রাতারাতি এই পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করছে, আমার মনে হয় সজীব ওয়াজেদ জয়ও ভোল পাল্টে এই পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করছে। এমনকি শেখ হাসিনা কখন দেশে ফিরবেন সেটির একটি ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেছেন বিদেশি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে। তারই সূত্র ধরে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম আজকে সংবাদ করেছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে দেশ সংস্কারের জন্য কাজে নেমেছে এবং তারা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তার আগ দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তারা জানাচ্ছে। তবে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরবেন কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যায় না। আগেই বলেছি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি গতকালকের একটি আলোচনায় বলেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে, তড়িঘড়ি করে নির্বাচন দিলে আরেকটি রাজনৈতিক সরকার আসবে এবং সেই রাজনৈতিক সরকারকে আন্দোলন করে পরিবর্তন করে যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তাহলে আজকের যে সাংবিধানিক সরকারকে টপল করার জন্য পেছনে যত ছাত্র এবং জনতা তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে এই যে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার মতো প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ রাখে, যে তার প্রমাণ তারা খন্দকার মুশতাকের ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিব হত্যাকাণ্ডের ইনডেমটি অধ্যাদেশ যে সংবিধানে সংযোজন করা হয়েছিল সেটি বাতিল করে ফাঁসির রায় কার্যকর করেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে তারা এই গেম থেকে সরে যাওয়ার পরেও এখন
এই নতুন তত্ত্বাবধায়ক সরকার যখন ঘোষিত হয়েছে, তাদের পছন্দের ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই ইউনূসকে তারা বলেছিল পদ্মা নদীতে চুবিয়ে মারবে, সেই নিয়তের নির্মম পরিহাস, যেই চেয়ারে বসে বলেছিলেন, সেই চেয়ারে বসেই ডক্টর ইউনূস এখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তো এখন মনে হচ্ছে যে নতুন সরকারের প্রতি তারা ধ্বংসাত্মক কিংবা ঘৃণা না ছড়িয়ে তারা চেষ্টা করবেন এই সরকারকে যেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেসব রাজনৈতিক দলের সহযোগিতা দরকার, সেই সহযোগিতা তারা করতে চায়। এরা ধরনের একটা অপশন তারা ছুড়ে দিয়েছে। ছুড়ে দিয়ে তারা কি করতে চাইছে যে মাঠের যারা আওয়ামী লীগ রাজনীতিক আছে, ব্যবসায়ী আছে, তাদের অর্থনৈতিক যোগানদাতা যেসব প্রতিষ্ঠান আছে, তাদের জেনোসাইড সিম্পাথাইজার যারা আছে, তাদের যেন গণরোষে না পড়তে হয়, সেটার জন্য একটা সম্ভাব্য একটা ক্লজ, একটা অপশন তারা ওপেন করতে চাইছে যে না, তোমরা যদি পথে আগাতে চাও আমরা তোমাদের সহযোগিতা করব, যদি আমাদেরকে দায় মুক্তি দাও। এখন দায় মুক্তির বিষয়টা যখন আসছে, তখন আমি আমার শুরুর বক্তব্য আবার শুরু করি যে হ্যাঁ, আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক, এবং তাকে দেশে ফিরে আনার জন্য এরই মধ্যে গোপালগঞ্জের যে আওয়ামী লীগ তারা সম্মেলন করেছে, নিজেদের মধ্যে বলছে যে সড়ক অবরোধ করেছে। একটা সংবাদ দেখলাম যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে। ইয়েস, আমরাও চাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে, কেননা শেখ হাসিনাকে ভারত স্পষ্টভাবেই বলেছে যে ভারতের মাটিতে জায়গা হচ্ছে না শেখ হাসিনার। শেখ হাসিনার জায়গা তিনি চেয়েছিলেন যুক্তরাজ্যে, ব্রিটেনের কাছে। ব্রিটেন ডিক্লাইন করেছে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে। যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে না, কেননা শেখ হাসিনার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু এর সব ডিক্লাইন অর্থাৎ অস্বীকৃতি স্বীকার করে যদি শেখ হাসিনা অন্য কোথাও যান, সেক্ষেত্রে তার বিরুদ্ধে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের যেসব ডকুমেন্টসের মধ্যে 300 শতাধিক লিখিত ডকুমেন্ট, ছাত্র হত্যাকাণ্ড, আর অলিখিত ডকুমেন্ট অনুযায়ী 1000-এর অধিক কিংবা 2000 শিক্ষার্থী জনতা পুলিশ হত্যাকাণ্ডের যে দায়, সেই দায় তার ঘাড়ে আছে, এবং সেটার দায় নিয়ে তাকে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারের সম্মুখীন হতে পারে। সেই ঝুঁকি শেখ হাসিনা নেবেন না। এর চেয়েও বরং তার জন্য উইন উইন সিচুয়েশন হবে যদি সে বাংলাদেশে ফেরত আসে। তাতে কি হবে, একটা গণতান্ত্রিক সরকার কিংবা এই ইউনিসের সরকার যখন ক্ষমতায়, তখন তো তাকে আর পিষে মেরে ফেলা যাবে না, বরঞ্চ তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলার একটা সুযোগ তৈরি হবে। বিচার কাজ চলবে, হয়তো সাজা শেষে তার মুক্তি হবে, তিনি আবার রাজনৈতিক জীবনযাপন করতে পারেন, অথবা রাজনীতি থেকে চিরতরে অবসর নিতে পারেন, কিন্তু দেশের মাটিতেই থাকতে পারেন। তো এই ধরনের রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আমি কেন চাই এবং গোপালগঞ্জের মানুষ কেন চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক, কারণ একটাই, সেটি হলো যে এই গণহত্যার তো বিচার হতে হবে। তো যেই গণহত্যার সবচেয়ে বড় আসামি যদি বাইরে থাকে, তাহলে আপনি কার বিচার করবেন? ইতিহাস তাকে তো ক্ষমা করবে না। যে ছোট্ট শিশুটি বারান্দায় বসে আকাশে কিসের এত গোলাগুলির শব্দ শুনতে গিয়েছিল, কিংবা তাকে যে গুলি করে হত্যা করা হলো, ছাদে যে হেলিকপ্টার ওড়ার অভাবনীয় দৃশ্য দেখতে চেয়েছিল, তাকেও যে গুলি করে হত্যা করা হলো, মাদ্রাসার যে ছাত্রটি বুকে কলেমা বেঁধে পরিবর্তনের জন্য রাস্তায় নামলো, তাকেও গুলি করে হত্যা করা হলো, সেই যে 69-এর গণ অভ্যুত্থানে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান যেমন বুকের মধ্যে চিরকুট লিখে বলেছিলেন, মা আমি দেশের জন্য যাচ্ছি, ঠিক আজকে একটি চিরকুট আমরা দেখছি বাতাসে বাতাসে, এক ছাত্র লিখেছেন, মা আমি ক্ষমা করো, আমি মিছিলে যাচ্ছি, তাকেও যে গুলি করে হত্যা করা হলো। শহীদ আবু সাইদ, নির্মুগ্ধ, আর নাম না জানা শত মানুষের মায়ের মুখ যে খালি হলো, এই খালি হওয়ার তো বিচার হতে হবে। সেই বিচার, আমি একটি অধ্যাপক সেলিমুল্লাহ খানের একটি সাক্ষাৎকার দেখছিলাম। বাংলাদেশে গত 1 মাসে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শেখ হাসিনার পদত্যাগের আগ এবং নতুন সরকার গঠিত হওয়ার পর পর্যন্ত এই সমস্ত অরাজকতার দায় কেবল একমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার। বাংলাদেশ একটা নতুন বিশ্ব রেকর্ড করেছে। আমি সবগুলা সংবাদপত্র দেখিনি, কিন্তু যেগুলো দেখেছি এই বিষয়টা আমি কাউকে অ্যাড্রেস করতে দেখলাম না, হয়তো করেছে, আমার চোখে পড়েনি, এখন হতে পারে। সেটা হলো যে এই বিশ্ব রেকর্ডটা হচ্ছে আমাদের যে 2জন ছাত্র প্রতিনিধি এই সরকারের উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, এটা বাংলাদেশের জন্য একটা বাংলাদেশ বিশ্বে একটা নতুন রেকর্ড করলো বয়সের দিক দিয়ে। আমি খুঁজে দেখলাম যে এর আগে আধুনিক পৃথিবীতে, আগেকার মানে পৃথিবীতে তো অনেক কম বয়সী ছেলে মেয়েরাও পৈতৃক সূত্রে রাজত্ব পেত, সেটা তো আরেক হিসাব, কিন্তু আমি আধুনিক পৃথিবীর কথা বলছি। 2018 সালে মালয়েশিয়াতে সর্বকনিষ্ঠ একজন ব্যক্তি মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। তার নাম ছিল সাইয়েদ আব্দুল রহমান। মাত্র 25 বছর বয়সে তিনি মালয়েশিয়ার পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন, এটা 2018 সালে। কিন্তু তারপরে 2022 সালে সুইডেনে তারা একজন পরিবেশ কর্মীকে তাদের পরিবেশ বিষয়ক মন্ত্রী হিসাবে নিয়োগ দেয়। তার বয়স ছিল মাত্র 26 বছর, রমিনা পৌর মুখতারি। তিনি অরিজিনালি ইরানিয়ান, তার ফ্যামিলি ইমিগ্রান্ট হিসাবে সুইডেনে চলে আসে, তো তিনি সুইডিশ ইরানিয়ান। তিনি 26 বছর বয়সে সুইডেনের পরিবেশ মন্ত্রী হয়েছিলেন 22 সালে। এরপরে এত কম বয়সী আর কোনো মন্ত্রী পৃথিবীর কোনো দেশে কোনো অঞ্চলে হয়নি।
তো আমাদের এই দুইজন হয়েছেন, তাদের বয়স কত জানি না, বাট আমাকে বলা হয়েছে যে 25-এর নিচে, এতে কোনো সন্দেহ নেই। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা দুইজন। তো তারা এটা নতুন রেকর্ড করেছে, এই জন্য তাদেরকে একটু বাড়তি অভিনন্দন জানাই। এই প্রসঙ্গে বলি যে একটা মিশ্র প্রতিক্রিয়া বা আলোচনা সমালোচনা আছে যে তারা ছাত্র হিসাবে এই দায়িত্বে কেন আসলো, না আসলেই হতো, আরও পরে আসতে পারতো, অন্য কোনোভাবে তারা যুক্ত থাকতে পারতো। আমি এ ব্যাপারে আমার অবস্থান খুবই পরিষ্কার, আপনাদেরকে জানিয়ে রাখি। আমার অবস্থান বলতে আমার মতামত, সেটা হলো তারা সঠিক কাজটি করেছে। কারণ এই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে কাকে? অন্য কাউকে না, কিন্তু এখানে ডক্টর ইউনূসকেও ম্যান্ডেট দেয়নি, বা অন্য উপদেষ্টা যারা হয়েছেন তাদেরকে ম্যান্ডেট দেয়নি। ম্যান্ডেট দিয়েছে এই অভ্যুত্থানের যারা নেতা তাদেরকে, মানে তারাই বাংলাদেশে এখন জনপ্রতিনিধি। তো প্রথম দিকে তো তাদের সংখ্যা কম ছিল, কিন্তু তাদের চূড়ান্ত বিপ্লবের ঠিক আগে আগে তারা যদি এক দফার কর্মসূচি ঘোষণা করে, বিপ্লবটা তো এগিয়েছে এক দফাকে ঘিরে খুব দ্রুততম সময়ে। ওই এক দফা কর্মসূচিতে আসার প্রাককালে তারা 158 সদস্য বিশিষ্ট তাদের একটা সমন্বয় টিম গঠন করে, যেখানে সমন্বয়ক এবং সহ সমন্বয়ক 158 জন। আমি আমার জ্ঞান বুদ্ধি বিবেচনায় মনে করি যে এই 158 জনকেই বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি হিসাবে ম্যান্ডেট দিয়েছে এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার জন্য, এবং অভ্যুত্থান সফল হওয়ার মধ্য দিয়ে এই 158 জন বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে আবির্ভূত হয়েছে। সুতরাং এই অভ্যুত্থানে বিজয়ী জনগণের প্রতিনিধিরাই অথরাইজড কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটা চলবে এবং এটার ভবিষ্যৎ কি হবে। ঠিক সরকার গঠনের ক্ষেত্রেও তাদের হাতেই মূল অথরিটি। সেই ছাত্র সমন্বয়করা তারা তাদের অথরিটি অনুযায়ী অভিজ্ঞ লোকদেরকে নিয়ে একটা মন্ত্রিসভা গঠন করেছেন, এবং সেখানে তারা তাদের 2 জন প্রতিনিধি রেখেছেন। এই সরকার কিন্তু তাদের বৈধতার জন্য এই 158 জনের কাছে মুখাপেক্ষী, এটা আমার যুক্তি, আমি মনে করি। তো সেই 158 জনের তরফে 2 জন এই মন্ত্রিসভার মধ্যে আছে। তারা এখানে এমনিতেই তো আমরা তাদের বক্তব্য শুনে, তাদের আচরণ দেখে, তাদের নেতৃত্ব দেখে, এই যে সরকারকে বিতাড়িত করা হয়েছে, এই সরকারের সবচাইতে ভালো মন্ত্রী যেটা ছিল তার চাইতে এরা 2 জন ভালো হবে, মানে অন্তত কথাবার্তায় আমরা সেটা বুঝি। মানে কি ধরনের দুর্বৃত্ত, গণ্ড, মূর্খ, অযোগ্য, অপদার্থ লোকজনকে এনে বড় বড় মন্ত্রীর মন্ত্রণালয়ে বসানো হয়েছে, যারা একটা কথা ঠিক মতো বলতে পারতো না। এ ধরনের লোকরা মন্ত্রিত্ব করেছে, আগেও ছিল। তো সেই তুলনায় আমি মনে করি যে এই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ হাসিনা সরকারের সবচাইতে ভালো মন্ত্রী চাইতে এরা ভালো করবে, আর সবচাইতে খারাপটার সঙ্গে তুলনা নাই বা করলাম। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।